বিসমিল্লাহির রহমানির রহিম। So number 22 এখানে বলছে কি জামি and Simi take loans of different amounts at the rate of 10% simple profit on the same day from the bank। আচ্ছা, তো এই অঙ্কটা করার আগে যেসব জিনিসগুলো তোমাদের একটু জানা দরকার সেগুলো আমি একটু তোমাদেরকে রিভাইজ করে দিই, ঠিক আছে? তো আমরা যত টাকা ব্যাংকের থেকে লোন নেই সেটাকে বলা হয় প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপাল বানান কিভাবে জানি কিভাবে মনে হয় প্রিন্সিপাল, অথবা ওইটাকে বলা হয় ক্যাপিটাল। ওকে, এবং সবসময় দেখবা একটা টাইম মেনশন করা থাকে যে আফটার 5 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স, কত বছর পরে আমি এটা ব্যাক দিচ্ছি। তো সেটা হচ্ছে আমার টাইম, এবং এটাকে এক্সপ্রেস করা হয় এন দিয়ে, ঠিক আছে? প্রিন্সিপাল বা ক্যাপিটাল এটাকে এক্সপ্রেস করা হয় পি দিয়ে। তারপর সবসময় একটা রেট অফ প্রফিট মেনশন করা থাকে, রেট অফ প্রফিট। এই রেট অফ প্রফিটটা কি, এটাকে আর দিয়ে এক্সপ্রেস করা হয় এবং মোস্টলি এটা পার্সেন্টেজে থাকে, ঠিক আছে? তো এই পার্সেন্টেজে থাকাটার মানে কি, যেমন মনে করো তোমাকে বললো যে 10% প্রফিট তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো 10% প্রফিট মানে কি, দ্যাট মিন্স তুমি যদি 100 টাকা লোন নাও তোমাকে দিতে হবে 10 টাকা আফটার 1 ইয়ার। আর কি এটা বলা হয় অ্যানুয়াল ইন্টারেস্ট, এটাকে বলা হয় অনেক সময় বলা হয় অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। তো এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে যদি তুমি 100 টাকা নাও লোন নাও, তাইলে 1 বছর পরে তোমাকে 10 টাকা এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? তো এই যে 10 টাকা এক্সট্রা দিতে হচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টোটাল কত টাকা দিতে হবে তোমাকে, তোমরা কি কেউ বলতে পারবা? স্যার আবার বলবেন। হ্যাঁ, আবার কোশ্চেনটা বলি যে 100 টাকা তুমি যদি লোন নাও তাহলে 1 বছর পরে তোমাকে 10 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে টোটাল কত টাকা দিতে হচ্ছে তোমাকে ব্যাক 1 বছর পরে? 110। 110, ভেরি গুড। কারণ তুমি যে 100 টাকা লোন নিছিলা সেটা তো তোমাকে দিতে হবেই, প্লাস তোমাকে 10 টাকা উপর প্রফিট দিতে হবে, তাইলে 110 টাকা তোমাকে ব্যাক দিতে হবে। কি বলছো, বুঝতে পারছো? তো এখন মনে করো তুমি 100 টাকা না, তুমি নিছো 200 টাকা লোন, তাইলে এখন কি হয়ে যাবে, এই অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে। যেহেতু এখানে টাকাটা ডাবল হয়ে গেছে এখানে অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে। তোমাকে 200 টাকা 200 টাকা যদি নাও তাহলে 1 বছর পরে, সেম 1 বছর পরেই 20 টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে? তো শুধু 1 বছর পরেই যে আমরা হিসাব করতে পারি তা না, আমরা যদি ডিফারেন্ট ইয়ার নেই, যেমন মনে করো 100 টাকা লোন নিয়ে তুমি 3 বছর পরে ব্যাক দিচ্ছ, তাইলে এখানে 10 এর সাথে 3 মাল্টিপ্লাই হবে, সো 30 টাকা তোমাকে প্রফিট দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস। আমরা ডাইরেক্ট ফর্মুলাটা শিখে ফেলি যে কি ফর্মুলা দিয়ে আমরা সরাসরি এই ইন্টারেস্টটা বের করতে পারবো। ইন্টারেস্ট বা প্রফিট এটাকে আই দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এটা বের করার ফর্মুলা হচ্ছে পিএনআর। তো এখন এই রিলেটেড দুই ধরনের কোশ্চেন আসতে দেখা যায়। নাম্বার 1, ওকে, তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এখানে প্রথমে জিজ্ঞেস করে আফটার n ইয়ার্স হাউ মাচ প্রফিট নিডস টু বি পেড। তার মানে হচ্ছে তুমি এই যে ফর্মুলা, যেটা এই ফর্মুলা থেকে যে ভ্যালুটা বের করবা সেটাই হচ্ছে এটার আনসার। শুধু তোমাকে প্রফিট কত দিতে হবে মানে এক্সট্রা কত টাকা দিতে হবে সেটা তোমাকে বের করতে হবে।
বাট অনেক সময় জিজ্ঞেস করে আফটার n ইয়ার্স হাউ মাচ ইন টোটাল নিডস টু বি পেড। তার মানে তুমি যত টাকা লোন নিছিলা যে প্রিন্সিপাল ওইটা তো তোমাকে দিতে হবেই, প্লাস আরো যে প্রফিট যেটা তুমি এখানে ক্যালকুলেট করছো সেটাও কি করতে হবে, এখানে তোমাকে অ্যাড করে যত টাকা আসবে সেইটা তোমাকে এখানে বলতে হবে। তো তাইলে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। যদি বলে প্রফিট কত টাকা দিবা তাইলে শুধু আই ইকুয়াল টু পিএনআর দিয়ে যেটা আসবে সেটা আমাদের আনসার। আর যদি বলে ইন টোটাল কত টাকা তোমাকে ব্যাক দিতে হবে তাইলে প্রফিট কতটুকু দিব সেটা ক্যালকুলেট করে এটা প্রিন্সিপালের সাথে আবার অ্যাড করতে হবে। কারণ অনেকে এটা জিজ্ঞেস করে স্যার কেন অ্যাড করব, একটু কমন সেন্স দিয়ে তোমরা চিন্তা করে দেখো। আমি তোমাদেরকে 50 টাকা দিলাম, ঠিক আছে, এবং বললাম যে তোমরা আমাকে 2 টাকা প্রফিট দিতে হবে। তুমি বললো যে ওকে স্যার 2 টাকা দিলাম, দেন। তো বাকি 50 টাকা যেটা নিছিলে সেটা কই? তো ওইটাও দিতে হবে না? ওইটা তো দিবা প্লাস আরো 2 টাকা ব্যাক প্রফিট দিবা। এটাও আমি একটা এক্সাম্পল দিলাম কারণ এটা আসলে ইসলামিক দৃষ্টিতে হারাম। ঠিক আছে? এটাও সাথে, সাথে বলে দিই এটা হচ্ছে সুদ আর কি যেটাকে আমরা বলি এটা কারেক্ট না। ওকে? ইসলামিক সিস্টেম যেটা সেটা হচ্ছে মুদারাবা সিস্টেম। ওটা নিয়ে যদি সুযোগ পাই আরেকদিন কথা বলবো। আজকে জাস্ট এতটুকু বলে রাখলাম আরকি। ব্যাংকে আমরা যে ইন্টারেস্ট বা প্রফিটটা দেই এটা আসলে হারাম। বা আমরা যদি কোনো ইন্টারেস্ট বা প্রফিট নেই সেটাও হারাম। তো আমাদের প্যারেন্টসরা অনেকেই এটা করে এবং এটা দেখে আসতেছে বা প্রফিটের জন্যই অনেক সময় দেখা যায় একটা লার্জ একটা অ্যামাউন্ট ব্যাংকে রাখে এবং প্রতি বছর, বছর ওটা থেকে প্রফিট আদায় করে। তো জানি না আমাদের প্যারেন্টসদেরকে আমরা কতটুকু এটা শুধরাইতে পারবো। বাট যেহেতু আমরা জানি আমরা এটা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে। তো তাইলে আসো এবার মোটামুটি বুঝে গেলাম। এবার অঙ্কটা দেখি। ওকে। জামি and সিমি take loans of different amount. different amount বাট অ্যামাউন্ট গুলো কত সেগুলো কিন্তু আমাদেরকে বলে নাই। তো তাইলে আমরা অ্যামাউন্ট গুলো ধরে নিই। ঠিক আছে? let জামি took loan of টাকা x, আরেকজনকে সিমি সিমি took loan of টাকা y। তার মানে যত টাকা লোন নিছে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে জামির জন্য প্রিন্সিপাল বা পি এর ভ্যালু হচ্ছে x আর এখানে সিমির জন্য পি এর ভ্যালু হচ্ছে y। এরপর যেটা বললো at the rate of 10% for both of them it is applicable, okay, আর দোনোজনের জন্যই হচ্ছে কি 10%। আচ্ছা, the amount on capital and profit which Zami refunds after 2 years। দেখো after 2 years জামি টাকা রিফান্ড করে। টাকা যখন আমরা রিফান্ড করি আমরা শুধুমাত্র প্রিন্সিপাল দেই না, আমরা শুধুমাত্র প্রফিট দেই না, আমরা দেই প্রফিট প্লাস প্রিন্সিপাল। আমরা টোটাল যত টাকা ব্যাংক দিব 2 বছর পরে সেটা কি প্রফিট প্লাস প্রিন্সিপাল। তাইলে জামির এই হিসাবটা আমরা একটু দেখি। the amount of capital and profit, দেখো ক্যাপিটাল এন্ড প্রফিট দুইটা কিন্তু একসাথে বলে দিয়েছে যে প্রিন্সিপাল এন্ড প্রফিট which জামি রিফান্ডস আফটার 2 ইয়ার্স। এই জিনিসটা আমরা একটু ক্যালকুলেট করি যে we know আই আইটা যেহেতু এখন আমরা কোথাও ইন্ট্রোডিউস করি নাই তো তাইলে আমাদেরকে এখানে লিখে দিতে হবে উই নো। আচ্ছা, এটা আরেকটা বেটার ওয়েতে করা যায় আই ইকুয়াল টু পি এন আর। তো দেখো আই কি পি কি এন কি আর কি এগুলো কোথাও কোনো ডেসক্রিপশন তোমরা দাও নাই। তো এটার জন্য সেফ থাকার জন্য যেটা করা যায় তোমরা এভাবে একটা লাইন টেনে লিখে দিবা হিয়ার আই ইজ প্রফিট। ঠিক আছে? এটা ইন্টারেস্টও লেখা যায় বাট কোশ্চেনে যেহেতু প্রফিট হিসেবে মেনশন করছে আমরা প্রফিটই লিখি। পি এটা হচ্ছে কি প্রিন্সিপাল। n number of years, তারপরে r এটা হচ্ছে রেট অফ প্রফিট। ওকে, এখন এই যে ফর্মুলাটা এটা আমি জামির জন্য অ্যাপ্লাই করব। ফর জামি আমরা ধরে নিলাম i z, ঠিক আছে, i z। তো তাইলে এটা ইকুয়াল টু পিএনআর প্রিন্সিপাল জামির প্রিন্সিপাল কত x এবং কত বছর পরে ব্যাক দিচ্ছে বলছে 2 ইয়ার্স পরে 2 এবং r it is the rate of interest 10%। 10% মানে কি 10 divided by 100, percent মানে divided by 100, always remember, okay। তাহলে কত আসে এখানে 2 দিয়ে
আচ্ছা একটা 0 0 কেটে দিয়ে আগে 2 দিয়ে 10 কে কাটলে হবে 5, তাইলে এখানে আসতেছে x বাই 5। তাইলে খেয়াল করো জামি এখানে x বাই 5 এটা প্রফিট দিচ্ছে, তো তাইলে প্রফিট প্রিন্সিপাল কত হবে? আমরা হিসাব করি প্রফিট প্রিন্সিপাল অফ জামি, এটা লিখতে পারো অথবা লিখতে পারো জামি রিফান্ডস আফটার 2 ইয়ার ইকুয়াল টু ওর প্রিন্সিপাল যতটুকু সেটা তো দিবে প্লাস ইন্টারেস্ট যত আসছে সেটা ওকে দিতে হবে। তো তাহলে এখানে যদি আমরা এটা অ্যাড করি 5x + x 6, তো 6x বাই 5, তাইলে জামি 2 ইয়ার্স পরে এত টাকা ব্যাক দেয়। জামিনটা পেয়ে গেলাম। বলছে কি is the same amount that সিমি refunds after 3 years on capital and profit। ঠিক আছে, তো তাইলে এবার সিমির জন্য সেম ক্যালকুলেশনটা আমরা একটু ক্যারি আউট করি। জামির জন্য যে ক্যালকুলেশন সেটা একটু এখানে লিখে রাখি যে জামি 2 ইয়ার্স পরে এত টাকা দিবে। আচ্ছা এবার সিমির জন্য সেম ক্যালকুলেশন গুলো করব। আমরা লিখব ফর সিমি আইএস, ঠিক আছে, এটা কত হবে পিএনআর, পি মানে প্রিন্সিপাল, ও সিমির জন্য প্রিন্সিপাল হচ্ছে ওয়াই, এন এন হচ্ছে কি নাম্বার অফ ইয়ার্স, কত ইয়ার্স পরে ব্যাক দিচ্ছে সিমি 3 ইয়ার্স পরে, 3 ইনটু 3, আর আর হচ্ছে সবার জন্য সেম, এটা হচ্ছে 10%, সো 10 বাই 100। তাহলে এটা যদি কেটে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 3y বাই 10। ঠিক আছে, এটা হচ্ছে ওর ইন্টারেস্ট। তো আফটার 3 ইয়ার্স হাউ মাচ শি উইল রিটার্ন? আফটার 3 ইয়ার্স সিমি রিফান্ডস, ও যতটুকু লোন নিছিল সেই টাকাটা তো দিবে, আবার যতটুকু ইন্টারেস্ট বা প্রফিট ব্যাংকে দিতে হবে সেটাও দিতে হবে। তাহলে এটা আসবে 10y + 3y 13y ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন সিমি 3 ইয়ার্স পরে যত দেয় সেটা জামি 2 ইয়ার্স পরে যত দেয় সেটার ইকুয়াল, ঠিক কিনা? তো তাইলে আমরা এটা একটু লিখি যে সিমি আর জামি ওরা যে টাকাটা এখানে লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 6x বাই 5 ইজ ইকুয়াল টু 13y বাই 10। এখন এটা দেখে তোমরা একটু পাজল হইতে পারো যে স্যার এখানে ইকুয়েশন মাত্র একটা, আননোন হচ্ছে দুইটা, আমরা কিভাবে ভ্যালু বের করব? তোমাদেরকে কিন্তু এখানে x আর y এর সেপারেট ভ্যালু বের করতে বলেনি, কোশ্চেনটা আমরা ফুল পড়ি। ফাইন্ড দ্য রেশিও অফ देयर লোন, ওদের লোনের রেশিও, দ্যাট মিন্স আমাদেরকে বের করতে বলতেছে x:y এটা কত। ঠিক আছে, ওদের লোনের রেশিও, ওরা লোন নিছিল x আর y টাকা, এটার রেশিও বের করতে বলছে। তো x:y মানে কি? x ডিভাইডেড বাই y, আমাদের এটার ভ্যালু বের করতে হবে। তো সেটা আমরা এখান থেকে চাইলে কিন্তু বের করতে পারি। কিভাবে? খেয়াল করো এদিকে x আছে, x থাক, ওইদিকে y আছে, y টা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা নিচে চলে আসবে, বাস। এরপরে ওইদিকে কি হবে? এদিকে অলরেডি 13/10 আছে, থাকুক 13/10, নিচে যে 5 আছে আমরা জানি ক্রস মাল্টিপ্লাই করলে সেটা উপরে চলে যাবে, তাহলে সেটা 13 এর সাথে মাল্টিপ্লাই লিখে দিই। 6 যেটা সেটা ক্রস মাল্টিপ্লাই করলে 10 এর সাথে চলে যাবে। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে কোনটা কাটাকাটি যায়? হ্যাঁ, 5 1 যা 5, 5 2 যা 10, তাইলে 6 13 ডিভাইড বাই 12 আসবে স্যার। হ্যাঁ 13 ডিভাইডেড বাই 12, তার মানে ওদের লোনের যে রেশিও সেটা আমরা বলতে পারি যে x:y = 13:12, এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, কারো কোনো ডাউট থাকলে এখনই জিজ্ঞেস করো। Sir, no doubt. ওকে আলহামদুলিল্লাহ। তো তাহলে আসো এবার আমরা ক্রিয়েটিভ গুলো নিয়ে একটু ডিসকাস করি। স্যার হ্যাঁ বলো। 21 নাম্বারটা করে দিতে পারবেন? 21 নাম্বার, ওকে। Inshallah. The area of a land is 432 square meter. If the ratio of the length and breadth of the land and that of another land is 3:4 and 2:5, এটা কথাগুলো বুঝতে হবে আসলে, ঠিক আছে। Then what is the area of another land? আচ্ছা, এটা পড়তে পড়তে আমরা একটা ইংলিশের গ্রামাটিক্যাল একটা জিনিস শিখে ফেলি, ঠিক আছে।
সেই জিনিসটা হচ্ছে এরকম, অনেক সময় আমরা বলি যে ও মাঝে মাঝে এত ডিস্টার্ব করে, একটু দাঁড়াও। ওকে, তো মাঝে মাঝে আমরা লিখি যে আমরা এরকম লিখি, মাই ওয়েট ইজ 2 কেজি মোর দ্যান ফাহিম। যে কোনো একজনের সাথে তুমি তোমার ওয়েটটা কম্পেয়ার করতেছো, তো বলো যে মানে আমার ওয়েট ফাহিমের থেকে 2 কেজি বেশি। কথাটা কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট না। ফাহিমের থেকে 2 কেজি বেশি না, তোমার ওয়েট হচ্ছে ফাহিমের ওয়েটের থেকে 2 কেজি বেশি। কথাটা একটু ভালোভাবে খেয়াল করো, আমি কি বললাম? এই যে লাইনটা লিখছি, পড়ে তোমরা বুঝতেছো যে এটা কি মিন করতেছে, বাট গ্রামাটিক্যালি ইট ইজ নট কারেক্ট। এখানে বলছে মাই ওয়েট ইজ 2 কেজি মোর দ্যান ফাহিম। ফাহিমের থেকে 2 কেজি বেশি না, ফাহিমের যে ওয়েট সেটার থেকে 2 কেজি বেশি তোমার ওয়েট। কি বলছে বুঝতে পারছো? তুমি যদি বলো যে ফাহিমের থেকে আমার ওয়েট 2 কেজি বেশি, ফাহিমের কোন জিনিসটা থেকে 2 কেজি বেশি? ফাহিমের ওয়েট থেকে 2 কেজি বেশি। তো এই কথাটা আসলে যদি আমরা লিখতে চাই তাহলে এখানে কিভাবে লিখতে হয়? দেন that of Fahim, এই কথাটা লিখতে হয়। এটার মানে কি জানো? my weight is 2 kg more than that। এই that-টা বোঝায় হচ্ছে weight কে, ঠিক আছে? than that of Fahim মানে weight of Fahim এর থেকে আমারটা 2 কেজি বেশি। ঠিক আছে? এই জিনিসটা আসলে আমি জানি না তোমরা ইংলিশে শিখছো কিনা। তো এটা এইরকম লিখতে হয়। ঠিক আছে? তো যখনই that বলবে তো রেফার করবে যে আমরা কোন কোয়ান্টিটির ব্যাপারে আমরা কথা বলতেছি। ঠিক আছে? তো সেই জিনিসটার দিকে রেফার করে। এটা আমাদের এই অঙ্কের জন্য লাগবে। এই কারণে একটু বুঝে নিলাম। এবার দেখো এখানে যেটা বলছে যে if the ratio of length and breadth, দেখো বলছে কি রেশিওস, দুইটা রেশিওর কথা। একটা রেশিও এবং আরেকটা রেশিও। the ratios of lengths, তার মানে এই যে রেশিওটা এটা lengths, lengths মানে কি? দুইটা লেংথ। আমরা এখানে দুইটা ল্যান্ডের কথা বলতেছি না? দেখো তো পুরো পরে বলছে of that land and that of another land। ঠিক আছে? তো দুইটা ল্যান্ডের কথা বলতেছি। দুইটা ল্যান্ডের দুইটা লেংথ থাকবে L1 L2। ওই দুইটার রেশিও আমরা এখানে বলতেছি। সেটা কত? 3:4। 3:4। ঠিক আছে? ফার্স্ট রেশিও হচ্ছে লেংথ এর রেশিও। ফার্স্ট এরটা যদি 3 হয়, সেকেন্ড এরটা 4। রেশিওটা এরকম। এরপরে বলছে এন্ড ব্রেডথস প্লুরাল, দুইটা ব্রেডথের কি রেশিও দেয়া আছে। দুইটা ব্রেডথের রেশিও দেয়া আছে। ব্রেডথস এটা হচ্ছে 2:5। তার মানে প্রথমটার ব্রেড যদি 2 হয়, পরেরটার ব্রেড হচ্ছে 5। এটাকে আমরা ধরতে পারি B1 B2। ঠিক আছে? এখন দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ অ্যানাদার ল্যান্ড? এরিয়া অফ ফার্স্ট ল্যান্ড, এই যে দেখো এই যে L1 B1 এর যে ল্যান্ডটা, এই ল্যান্ডের এরিয়া আমরা জানি দ্যাট ইজ 432, বাট এটার এরিয়া কতটুকু উই ডু নট নো। কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে যে আমাদের কি দেয়া আছে আর কি বের করতে হবে? জি স্যার। আচ্ছা, good। তো তাইলে আসো এই রেশিওটার দিকে আমরা আগে ফোকাস করি। এই রেশিওটার দিকে আমরা আগে একটু ফোকাস করি। আমরা ধরে নিই let the length of first land is 3x, okay, and the length of second land is 4x। তাহলে অটোমেটিক্যালি আবার এটাও চলে আসবে ব্রেডথ এর কথা। the breadth of first land এর জন্য আমরা ধরে নিই এটা হচ্ছে 2y, ওকে, and সেকেন্ডটার জন্য আমরা ধরে নিই এটা হচ্ছে 5y। স্যার আর লাগবে না, আমি বুঝছি। হ্যাঁ, পারবা? আমার কোশ্চেনটাতে প্রবলেম ছিল। হ্যাঁ, এখন পারবো।
অন্যদের পারবা বলে মনে হয়? আমার মনে হয় শুরু করছি যেহেতু শেষ করে দেখানো দরকার, বিকজ আমার মনে হয় এখানে একটা কনফিউশন তোমাদের অ্যারাইজ হইতে পারে যে এখানে x আর y সো করে ফেলেন স্যার, সমস্যা নাই, করে ফেলেন। ওকে, তো তাহলে একটু দেখো যে মানে আমরা কিভাবে করতেছি। এখন বললাম কি যে ফার্স্ট ল্যান্ডের লেংথ হচ্ছে এটা, ফার্স্ট ল্যান্ডের ব্রেডথ হচ্ছে এটা। তো এরিয়া দেয়া আছে তাই না, যেহেতু লেংথ আর ব্রেডথ দেয়া আছে স্বভাবতই আমরা ধরে নিতে পারি যে এরিয়াটা হচ্ছে রেক্টেঙ্গুলার, যদিও এটা মেনশন করা নাই, বাট লেংথ আর ব্রেডথ যেহেতু দেয়া আছে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা এরিয়া। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি, এই যে ফার্স্ট ল্যান্ডের যে লেংথ into first landed the breadth, length into breadth, that should be equal to the area that is given 432. তাহলে এখান থেকে কি লেখা যায়, 3 2 যা 6 আর x into y হচ্ছে xy is equal to 432। তো এখান থেকে তোমরা যেটা করতে পারো xy এর একটা ভ্যালু বের করে রাখবা, 432 divided by 6, 432 divided by 6, 642 সাথে আছে 1 2 12, 72। 72, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এবার বাকি ক্যালকুলেশনটা আমি একটু এখানে করি। এখন আমাদের বের করতে বলছি কি এরিয়া অফ দ্য সেকেন্ড লাইন, এরিয়া অফ সেকেন্ড লাইন ইজ ইকুয়াল টু সেকেন্ড লাইনের যে লেংথ 4x আর ব্রেডথ 5y, এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে, 4x ইনটু 5y। তাহলে দেখো 4 5 দা কত, 20, x ইনটু y xy। তাইলে আমরা xy এর একটা ভ্যালু অলরেডি ওখানে বের করে রাখছি, যেটা হচ্ছে 72। তাইলে 72 এর ডাবল হচ্ছে 144, আর একটা 0 আছে তো একটা 0, এবং অবশ্যই এখানে কি কোনো ইউনিট দেয়া আছে, হ্যাঁ মিটার, মিটার স্কয়ার। ওকে, এটাই হবে আমাদের आंसर। The area of the second land is 1440 meter square. ওকে, এখানে একটা কমন মিস্টেক যেটা আমি স্টুডেন্টদের করতে দেখি, বা আমি নিজেও হয়তো স্টুডেন্ট লাইফে এরকম মিস্টেক করতাম, আমার মনে নেই, তো সেটার ব্যাপারে আমি একটু ওয়ার্ন করে দিই যদি মনে থাকে তোমাদের। অনেকেই করে কি যে এই যে লেংথ যেটা ধরলাম 3x আর 4x ধরছি না, ব্রেডথ কে ওরা 2x আর 5x করে, এটা কিন্তু ধরা যাবে না। কারণ হচ্ছে এখানে লেংথের জন্য রেশিওটা যে যে মানে x এর ভ্যালুটা যত, এখানে x এর ভ্যালু তত নাও হতে পারে, ঠিক আছে। তো এখানে এটা একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে x করলে এখানে ডিফারেন্ট কিছু ধরতে হবে, এটা দুটোটা সেম সেম ধরা যাবে না। 3x 4x ধরলে এখানে 2x 5x ধরা যাবে না, অন্য কিছু ধরতে হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা জি স্যার। ওকে স্যার। 21 নাম্বার গেল। ভালো হয়েছে কোশ্চেনটা জিজ্ঞেস করছো, এটা আসলে মানে আমার পড়ানো লাগবে এরকম একটা জিনিস, এই কারণে বলি যে যেখানে আটকাবা সেখানেই জিজ্ঞেস করবা, সবকিছু শিখাবো ইনশাআল্লাহ। আচ্ছা 14 নাম্বার অঙ্কটা কি তোমরা পারছো? আমি একটু তোমাদের থেকে এটা শুনতে চাচ্ছিলাম। কোন নাম্বার? 14 হ্যাঁ স্যার, আমি পারছি। কিভাবে করছো একটু বলো তো। মাল্টিপ্লাই করছি 5 into 4, 7 into 4, and I LCM, আমি তারপর ওদের LCM করছি। মানে 4টা কেন ধরলা সেটা বলো তো একটু। 4 because 4 হলো HCF না, highest common factor, that's why. এটা ডাইরেক্ট লিখে দিছো যে মানে HCF 4 পেলে আমরা 4 মাল্টিপ্লাই করে দিব আর এরকম। স্যার আমি একটু স্টেটমেন্টটা কনফিউজড আছি, সো আমি থিংক করছিলাম নাকি যে আমি গাইড থেকে স্টেটমেন্টের হেল্প নেব। এটা আসলে কেন এটা এরকম হয় বা কেন 4 দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা কিন্তু বুঝতে হবে, এটা না বুঝে অঙ্কটা করলে হবে না। আমি আসলে ওইটা যে জানি আমি, হ্যাঁ ওইটা জানি কেন, কজ লাইক এটা তো আপনার জিসিডি এর মতো, লাইক মিন্স আমি বুঝাতে পারতেছি না, বাট আমি রিজনটা জানি, দ্যাটস ওয়াই করছি। আচ্ছা, অঙ্কটা আসলে যেভাবে করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে আমি সেটা একটু দেখাই, ঠিক আছে। 14 নম্বরে বলছে if the ratio of two number is 5:7, তো যেহেতু এটা বলে দেয়া আছে আমরা ধরে নিই বললে the two numbers are 5x and 7x, ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাকে এই দুইটা নাম্বারের HCF বের করতে বলি, তুমি দেখো তো এই 5x এই নাম্বারটাকে তুমি লিখবা 5 into x, এবং 7x এটাকে তুমি লিখবা 7 into x। তোমাদের যদি মনে থাকে HCF তোমরা গ্রেড 7 8
7 8 এ বের করছো, 8 এর স্টুডেন্ট একটা পড়াই তো ওটা আমি দেখি। সো প্রথমে আমরা একদম ফ্যাক্টরাইজ করে লিখি না, গুণ করে লিখি। ভেঙে ভেঙে লেখার পরে তারপরে আমরা দেখি যে কমন কি আছে, বিকজ এখানে বলছি কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর কতগুলা কমন আছে। তো এখানে দেখবা যে শুধুমাত্র x টাই কমন, তাই না? 5 আর 7 এর মধ্যে কিন্তু কমন কিছুই নেই, যে বোথ আর প্রাইম নাম্বার, সো ওদের মধ্যে কমন কোনো ফ্যাক্টর থাকবে না। সো HCF টা হয় কি x, কারণ এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর ওই x। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের কি দেয়া আছে, HCF হচ্ছে 4, তাইলে এখানে HCF পাইছি x, কোশ্চেনে দেয়া আছে 4, সো x শুড বি ইকুয়াল টু 4। সো x যদি 4 এর ইকুয়াল হয় তাইলে আমাদের নাম্বারগুলো কত হয়, তাইলে নাম্বারগুলো হয়ে যায় 5 into 4 is equal to 20, 7 into 4 is equal to হয়ে যায় 28। তো দুইটা নাম্বার বের করা পর্যন্তই কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কি LCM অফ দা নাম্বার। তো 20 আর 28 এর LCM কত সেটা তো আশা করি বেরই করতে পারবা। তোমরা কি LCM বের করতে পারো? হ্যাঁ স্যার। কেউ না পারলে একটু বলো, আমি জানি অনেকেই পারো, হয়তো বা একজন দুজন থাকতে পারো যারা হয়তো ভুলে গেছে। ওকে, মাশাআল্লাহ, কারোরই লাগবে না, ঠিক আছে। তো 14 নাম্বারটা একটু এভাবে করলে মানে বুঝতে একটু ইজি যে কেন আসলে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, বিকজ HCF টা 4 বলতে এরপরে বাকিগুলো আশা করি তোমরা পারছো। এখন আমি একটু ক্রিয়েটিভ গুলো নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে? ক্রিয়েটিভ কোনটা করব দেখি বলো, সবাই চেক করো এবং বলো যে স্যার এটা একটু কঠিন লাগতেছে, এটা একটু ডিসকাস করেন। তোমাদের আসলে কিছু জিনিস আমি বুঝতেছি না আসলে বেসিক ক্লিয়ার হচ্ছে কিনা। যেমন মনে করো কোনো কিছু যখন বলে না যে 20% ইনক্রিজ হচ্ছে, এই 20% ইনক্রিজ বলতে আসলে আমরা কি বুঝি? হুম, এই জিনিসটা একটু আমরা একটু শেখার চেষ্টা করি। দেখো plus 20/100 হ্যাঁ, বুঝি নাই। plus 20/100 না, এটা আসলে জিনিসটা এরকম যে আমরা যদি বলি যে the length of anything is 12, okay, ধরলাম 12 মিটার, if it increases by 20%, then what is the new length? What is the new length? এটা একটা আমরা বের করা শিখি, কারণ এই ধরনের বেশ কয়েকটা অঙ্ক আছে, যেমন 23 ক্রিয়েটিভ এর সি তে আসলে এটা করতে হয়, ঠিক আছে? তো এখানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যখনই একটা জিনিসের অরিজিনাল কিছু আমরা জানবো এবং আমাদেরকে সেটা 20% বাড়ার পরে কত হবে সেটা জিজ্ঞেস করবে, তো কিভাবে আমরা বের করব? আচ্ছা, তো এটা একটু ডায়াগ্রামের মাধ্যমে আগে আমি একটু বুঝাই। এটা হচ্ছে আমাদের অরিজিনাল লেন্থ, যেটা কিনা 12, ঠিক আছে? এখন ফর সাম রিজন অ্যাকর্ডিং টু ফিজিক্স আমরা বলতে পারি যে মানে কি অ্যাপ্লাই করা হয়েছিল, যে কারণে একটু ইলংগেশন হয়েছে। তো কতটুকু বাড়ছে? এই যে যতটুকু বাড়ছে না, এটা কতটুকু? এই জিনিসটা আমরা চাইলে 20% of 12. ভেরি গুড, 20% অফ 12, রাইট। সো ইনক্রিজ ইন লেংথ, আমরা যদি এটা বের করতে চাই, ইনক্রিজ ইন লেংথ ইজ ইকুয়াল টু কতটুকু ইনক্রিজ হয়েছে, এই যে এটা সেটা এখানে বলে দেয়া আছে 20%। 20% অফ দ্য অরিজিনাল লেংথ, এই জায়গাটাতে সবাই মিস্টেক হবে, ঠিক আছে? মনে রাখতে হবে 20% অফ 12 ইনক্রিজ হবে। এই যে পার্সেন্টেজ বলি না, আমরা বলি না যে মনে করো তোমার কাছে 10টা চকলেট আছে, তার মধ্যে 5টা তুমি কাউকে দিয়ে দিছো, তখন আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কত পার্সেন্ট দিয়ে দিছো, তুমি বলবা যে আমার কাছে যতটুকু ছিল তার 50% আমি দিয়ে দিছি। এই যে 50% এইটা কোথা থেকে পাইছো? দেখো তো, এটা টোটাল 10 এর মধ্যে তুমি অর্ধেক দিয়ে দিছো, তো আউট অফ 10 এটা হচ্ছে 50%, কারেক্ট?
ঠিক একই রকম তুমি যদি একটু চিন্তা করো যে মানে তোমার কাছে 20টা চকলেট ছিল, তার মধ্যে 5টা দিয়ে দিছো। আগেও দেখো 5টা দিয়ে দিছিলা, এখনো 5টা দিয়ে দিছো। তো তাহলে আগে তুমি বলতেছিলা যে তুমি তোমার যতটুকু চকলেট ছিল তার 50% দিয়ে দিছো। 10 এর মধ্যে 5 হচ্ছে 50%। বাট এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার 20টা চকলেট ছিল এবং 5টা দিয়ে দিছো, তুমি তোমার কত পার্সেন্ট দিয়ে দিছো? কেউ বলতে পারবা? 25. 25%, বিকজ 5 হচ্ছে 20 25%। এই জিনিসটা বুঝো যে মানে 4 ভাগের 1 ভাগ। 5টা 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 5টা, ওকে, টোটাল 4টা 5 মিলে 20 হয়। একটা 5 তুমি দিয়ে দিছো, তার মানে টোটাল 4 ভাগের 1 ভাগ তুমি দিয়ে দিছো। তো 1/4 দ্যাট ইজ 25% অফ এনিথিং। সো দেখো অ্যামাউন্ট কিন্তু তুমি সেমই দিয়ে দিছো, কিন্তু তারপরে তোমার টোটাল অ্যামাউন্ট, অরিজিনাল অ্যামাউন্ট কত সেটার উপর বেস করে তোমার পার্সেন্টেজটা চেঞ্জ হয়। তো এই কারণে সবসময় মনে রাখবা যে আমরা যখনই 20% অফ সামথিং চেঞ্জ হয় বলি, তো সেই 20% অফ দা অরিজিনাল লেন্থ। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। 100 ইনটু 12, ঠিক আছে, কাটা কাটা 2 দিয়ে 1, এটা 5, ওকে। সো 12/5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কতটুকু ইনক্রিজ হয়েছে, 12/5 এতটুকু আমাদের ইনক্রিজ হয়েছে। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে কি হোয়াট ইজ দ্য নিউ লেংথ, তার মানে এখন এটা টোটাল লেংথ কত সেটা আমাকে বের করতে বলছে। সেটা আমরা কিভাবে পাবো? আগে যত ছিল তো 12, সেটা তো আছেই, এটার সাথে আরো যতটুকু অ্যাড হয়েছে সেটা আমরা প্লাস করলেই তো তখন কি পাবো, আমাদের নিউ লেংথটা পাবো, তাই না? তাইলে আমাদের নিউ লেংথটা কত হবে? 12 প্লাস 12/5, ঠিক আছে। তো এখান থেকে এবার 72/5, এটা হচ্ছে আমাদের নিউ লেংথ, ওকে। তো অনেক সময় আমরা করি কি, ইনক্রিজ কতটুকু হয়েছে সেটা আলাদা বের না করে একবারেই চাইলে কিন্তু আমরা 12 মানে নিউ লেংথটা কত সেটা বের করতে পারি। সেটা কিভাবে করব? সেটা করতে হলে যেটা করতে হয়, আমরা চাইলে এভাবে করতে পারতাম। দেখো নিউ লেংথ ইজ ইকুয়াল টু 12, এটা তো থাকবেই, এটার সাথে অ্যাড করতে হবে কতটুকু ইনক্রিজ হয়েছে। তাইলে ইনক্রিজ যতটুকু হয়েছে সেটা আমরা এখানে লিখি। আমরা জানি ইনক্রিজ হবে 20% অফ দ্য অরিজিনাল লেংথ, দ্যাট ইজ 12। তাইলে এখানে হবে কত? 12 প্লাস, এটা করলে একটু আগে দেখাইছি যে এটা করলে আছে মেবি বলে গেলাম 12/5, by 5. ঠিক আছে। তো তাইলে দেখো একবারে এখান থেকে কিন্তু অরিজিনাল লেংথটা বের হয়েছে। তো এখানে আমি 12 টা একটা एग्जांपल বা একটা নাম্বার দিয়ে বুঝাইলাম। অনেক সময় তোমাদের ধরে নিতে হবে যে অরিজিনাল লেংথ কত ছিল, x। তাইলে তোমাদের এখানে কি হবে, এই যে অরিজিনাল লেংথ যেটা সেখানে x বসাবা এবং 20% অফ অরিজিনাল লেংথ দ্যাট ইজ x। তো তার মানে এখানে কি থাকবে, x প্লাস x/5, তখন তোমার এটা হবে 6x/5। তো নিউ লেংথ হবে এটা। এগুলো কাজে লাগবে। আমি চাচ্ছি না আসলে অঙ্কগুলো ডাইরেক্টলি আমি করে দিই, কারণ তোমরা আসলে তাহলে বাসায় এগুলো নিয়ে চিন্তা করবা না। তো প্লিজ একটু বাসায় অঙ্কগুলো করার চেষ্টা করো, একটু চিন্তা করো, না পারলে তো ইনশাআল্লাহ আমি করেই দিব, ঠিক আছে। তো আমি চাই তোমরা আমাকে এসব কোশ্চেনগুলো জিজ্ঞেস করো, যাতে আমি তোমাদেরকে এগুলো বলতে পারি। আমি না এগুলো নিজে থেকে বলতে চাই না, কারণ তোমরা যখন আমাকে জিজ্ঞেস করবে একটা জিনিস চিন্তা করবা, তোমাদের যখন কোশ্চেনটা আসবে তখন আমি যখন এক্সপ্লেইন করবো তখন সবচেয়ে ভালো বুঝবা। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখন এই জিনিসটা দেখে ইন্টারেস্ট পাইতেছেন যে স্যার এটা এরকম দেখাইলেন, এটা কেন লাগবে। কিন্তু যদি তুমি এখন 22 23 এর ক্রিয়েটিভ এর 3 নাম্বার অঙ্কটা যদি অলরেডি একবার ট্রাই করতা, না পারতা, তখন তুমি এখন যেটা শিখেছো সেটার ইম্পর্টেন্সটা বুঝতা। আচ্ছা যাই হোক, তো বাসায় তাইলে একটু সবাই এটা প্র্যাকটিস করো। 23 এর 1 নাম্বারটা করতে পারবেন? 23 এর 1. 23 এর 1, draw the triangle and write down the type of triangle with respect to the angles। হ্যাঁ, এটা তো ইয়ে, স্যার এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি জানি, বাট আমরা অ্যাঙ্গেলস আমাদের সাইডের রেশিও দেওয়া আছে, সো আমরা অ্যাঙ্গেলস গুলি কিভাবে বার করব সাইডের রেশিওতে? পাইথাগোরাস থিওরেম অনুযায়ী ডাইরেক্ট আমরা বলে দিতে পারবো কিভাবে সেটা দেখাচ্ছি। তার পাইথাগোরাস থিওরেম gives us that right। এখানে বলছে যে তিনটা সাইডের রেশিও হচ্ছে 5:12:3। আমরা হ্যাঁ, বুঝে নাই? পাইথাগোরাস থিওরেম থেকে সাইড তো করতে পারবো এটা জানি, বাট ওরা যে বলছে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেলস, এটা আমার কনফিউশন। তুমি দেখো, আমি যদি একটা ট্রায়াঙ্গেলকে বলি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমি এই ট্রায়াঙ্গেলটার ডেসক্রিপশন দিছি বেসড অন দ্য সাইডস।
তিনটা সাইডস ইকুয়াল সেই হিসাবে আমি এটাকে বলছি, তাই না? কিন্তু আমি যদি বলি যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি কিন্তু ওই ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল ওইটার রেফারেন্সে এই ট্রায়াঙ্গেলটার নাম বলছি। কি বলছি বুঝতে পারছো? ওরা এখানে বলছে না যে রাইট ডাউন দা টাইপ অফ ট্রায়াঙ্গেল উইথ রেসপেক্ট টু দা অ্যাঙ্গেলস। তো যখনই তুমি বলে দিবা এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সাথে সাথে আমি বুঝে যাব কি এই ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল থাকবে যেটা কিনা 90 ডিগ্রি